আমি একটু উচ্চ মাধ্যমিকের কথাই বলি। সংখ্যা দিয়ে আরেকটা জিনিসও বেরিয়ে আসছে, অচিনবাবু অনেক ভালো করে সে ব্যাখ্যা করবেন আমার থেকে। একটা পরিসংখ্যান আছে যে ক্লাস 11 এর শুরুতে আজকাল রেজিস্ট্রেশন করতে হয়, সেখানে একদম নাম ধাম দিয়ে আধার কার্ড দিয়ে একদম একদম মানে বাধা ধরা পদ্ধতি, বেরোনোর কোনো উপায় নেই। একবার আধার কার্ডের নম্বর চলে গেল, সব নাম চলে গেল, রেজিস্ট্রেশন করতে হয়। উচ্চ মাধ্যমিকে ক্লাস 11-এ ঢুকে যারা রেজিস্ট্রেশন করছে তাদের 2 বছর পর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার কথা। এই পরিসংখ্যানটা হচ্ছে 2020-তে যারা রেজিস্টার করেছিল তাদের 22-এ দেওয়ার কথা, 21-এ যারা করেছিল তাদের 23-এ দেওয়ার কথা, 23-এ যারা করেছিল সর্বশেষ তাদের এই বছর দেওয়ার কথা। এই যতজন রেজিস্টার করেছে কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা দেয়নি, সেটা গত 4 বছরের 20 থেকে শুরু করে 20, 21, 22, 23 ফিগার হচ্ছে 8%, 18%, 13%, আবার 8%। সংখ্যাগুলো হচ্ছে কখনো কখনো 1,30,000, কখনো কখনো 45,000 ইত্যাদি। এরা হায়ার সেকেন্ডারিতে রেজিস্টার করেছেন কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেননি। কেন? পরিসংখ্যান নিয়ে তো অচিনবাবুরা কাজ করেন, উনি অনেক ভালো করে বলতে পারবেন। আমাদের সাংবাদিকদের কাছে এম্পেরিক্যাল ডেটা থাকে, এভিডেন্স থাকে। আমি আজকে জানলাম মানে জানতাম আগে, আজকে একটু জ্ঞান বৃদ্ধি হলো আর কি। উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন করলে একটা ট্যাব পাওয়া যায় কোভিড এর সময়। ট্যাব আসলে হাতে করে আসে না, তার জন্য 10,000 টাকা মতো করে অ্যাকাউন্টে জমা পড়ে। আমি একটি স্কুলের কথা জানি যেখানে বেশ কয়েকজন পরীক্ষার্থী, তারা কেউ ট্যাব কেনেননি, তারা ওই টাকাটা জমা করেছেন, তারা পরীক্ষা শেষ হয়ে যাবে সামনের মাসে পুরী যাওয়ার টিকিট কেটেছেন, পুরীতে বেড়াতে যাবেন সকলে মিলে, বাবা মাকে নিয়ে, কেউ পরিবারের সঙ্গে। শিক্ষার জন্য দেওয়া টাকা এভাবে ব্যবহার হচ্ছে, রেজিস্ট্রেশনটাকে ব্যবহার করা হচ্ছে পুরী যাওয়ার জন্য, বিনোদনের জন্য। বিনোদনে তো খারাপ কিছু নেই, বিনোদন তো মানুষ চাই, কিন্তু ট্যাব দেওয়া সেটাকে তারা এভাবে ব্যবহার করছে। আমার মনে হয় যে অনেক গভীরে গিয়ে ভাবার দরকার আছে যে কোভিড এর সময় ট্যাব দেওয়ার কথা হয়েছিল, তখন মোবাইলে পড়াশোনা করা হতো, এখন সে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে, কিন্তু ট্যাব দেওয়ার নীতিটা চালু আছে, প্রকল্পটা চালু আছে। তার কারণ হচ্ছে হাতে নগদ টাকা পেলে মানুষ খুব খুশি হয়। সেটা বাড়তে 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 শিক্ষাক্ষেত্র গিয়ে তাই দাঁড়িয়েছে। উচ্চ মাধ্যমিকে কি পরিমাণে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে তা নিয়ে অনেক চর্চা সম্প্রতিকালে হয়েছে। এবছর আগের বছরের তুলনায় প্রায় 2,80,000, প্রায় 3 লক্ষ কম ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন। মানে শুধু ছেলেদের ড্রপ আউট হচ্ছেই না, পুরো সংখ্যাটাও কমে যাচ্ছে, যেটা অচিনবাবু বলছিলেন, ছেলেদের ড্রপ আউট সে মেয়েদের ড্রপ আউট সম্পর্কিত হতে বাধ্য। এটারই আমার মনে একটু আলোচনা করা দরকার, যে অচিনবাবু অনেক ভালো বলতে পারবেন, এই নীতির সঙ্গে সরকার যে সমস্ত নীতি গ্রহণ করছে সেগুলোকে একটু ভেবে দেখা দরকার নেই, মানে যেভাবে আমরা চলছি। হ্যাঁ সুদীপ্তদা, এই প্রসঙ্গে অচিন্তা আসছে আপনার কাছে। অচিন্তা আসছে আরেকটা জিনিস বলে, আরেকটা জিনিস জানাই, যে তথ্য আমার কাছেও রয়েছে, যে ক্লাস 9-10-এ সবুজ সাথীর সাইকেল দেওয়া হয়। যে সাইকেল দেওয়া হয় ছাত্রদের, সেটা নাকি মানে চালানোর মতো উপযুক্ত তেমন নয়, অনেক গন্ডগোল আছে তাতে, কিন্তু সেটা কেনার জন্য স্কুলের বাইরে ক্রেতা দাঁড়িয়ে থাকে, সাইকেলটা নিয়ে বাইরে বেরিয়ে তারা সেটা বিক্রি করে দেয়। কিন্তু বছরের পর বছর সবাই জানে এই বিষয়টি চলছে এইভাবে। অচিন্তার কাছে আমারও প্রশ্ন, এই যে মেয়েদের সংখ্যা, আমরা পরবর্তী প্রসঙ্গে আসবো, কিন্তু এই যে মেয়েদের সংখ্যা বেশি থাকছে, এর জন্য কন্যাশ্রীর অবদান কতটা, কি মনে হয় আপনার? এটাও একটা খুবই বিতর্কিত বিষয় হয়ে উঠেছে। কারণ যদি পরিসংখ্যান দেখা যায় তাহলে কন্যাশ্রী যদি না হতো তাহলে কি হতো, আর কন্যাশ্রী হওয়ার ফলে কি হয়েছে, এই তফাৎটা খুব সামান্য। যদি পরিসংখ্যান দিয়ে আমি বলার চেষ্টা করি, এটা হয়তো খুব যাকে বলে রিগারাসলি দেখাতে হয়তো পারবো না, কিন্তু যেটা ওভারঅল ট্রেন্ড, যেটা মেয়েদের এনরোলমেন্টের, এবং এখনো পর্যন্ত 18 বছর বয়স্ক, যদি আমি 2011 সেন্সাস অনুসারে যদি প্রজেক্টেড গার্লস পপুলেশন দেখি, তার
নিরিখেও আমি যদি দেখি যে কতজন কন্যাশ্রী গ্রহণ করেছে, সেখানেও একটা বড় গ্যাপ থেকে যাচ্ছে। তার মানে হচ্ছে যে আমি 18 বছর সম্পূর্ণ করব এবং বিয়ে যদি না করি তাহলেই আমি 25,000 টাকা পেয়ে যাব। এটার জন্য অনেকে অপেক্ষা করেনি, 17 তে বিয়ে হয়ে গেছে। অর্থাৎ 6 মাস অপেক্ষা করলেই তার হয়তো 25,000 টাকা হতো। কিন্তু সে সেটা না করে বিয়েটা করে ফেলেছে। এই সমস্তগুলো কিন্তু মিলে-জুলে একটা যে সামাজিক সমস্যার দিকে নির্দেশ করছে, সেটা হচ্ছে যে ওই যেটাকে বলে সমাজতাত্ত্বিকরা বলে ক্যাপাসিটি টু অ্যাসপায়ার। অর্থাৎ ক্যাপাসিটি টু অ্যাসপায়ার এর জায়গাটা দেখা যাচ্ছে অসম্ভব রকমের একটা ঘাটতি বিশেষভাবে আমাদের রাজ্যে। কেন যে বিশেষভাবে আমাদের রাজ্যে আমি বলতে পারবো না। কারণ যদি পরিসংখ্যান দেখি অন্য সমস্ত রাজ্যেই প্রায় দেখা যাচ্ছে যে এই পরিসংখ্যানগুলো কিন্তু পশ্চিমবঙ্গের থেকে আরেকটু বেটার। আমি তো প্রথমেই বললাম 18 আগে বিয়ে হয়ে যাওয়াটা পশ্চিমবঙ্গে সর্বাধিক। তো এই যে ক্যাপাসিটি টু অ্যাসপায়ার যেটা, এইটা বোধহয় কোথাও একটা ঘাটতি হচ্ছে। এখন এটা সমাজতাত্ত্বিকরা বলতে পারবেন যে কি কারণে ঘটছে। কিন্তু অন্যদিকে যেটা সুদীপ্ত বলছিলেন সেটা হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রটাকে নিয়ে আমরা কি ভেবেছি? মানে যেটাকে আমরা বলি যে যোগানের দিকটা। আমি তো চাহিদার দিক থেকে সবসময় আমি ব্লেম করতে পারি যে তারা তো অ্যাসপায়ার করছে না। কিন্তু অ্যাসপায়ার করবে তখনই যখন অন্য দিকটাও যখন যথাযথ আছে। তবেই তাদের ওই অ্যাসপিরেশনটা আসবে। অর্থাৎ কেউ অ্যাসপায়ার করছে না, মানে একটা বিরাট সংখ্যক ছেলেরা তারা অ্যাসপায়ার করছে না যে তারা হায়ার সেকেন্ডারি পাস করবে। এটা কি কারণে হতে পারে? একটা কারণ তো হতে পারে যে সেটা হচ্ছে যে হায়ার সেকেন্ডারি পড়াটা কিন্তু খরচ সাপেক্ষ। এই খরচটা যদিও সরকার সমস্ত বিনামূল্যেই প্রায় দিয়ে থাকে, উল্টে বরং স্কুলে থাকলে ট্যাব পেতে পারে, সে সাইকেল পেতে পারে, কিন্তু তবু খরচ সাপেক্ষ। খরচটা কিসের? সেটা হচ্ছে টিউশনের। এবং এই টিউশনের খরচটা এতটাই বেশি, বিশেষত হায়ার সেকেন্ডারি স্তরে গিয়ে, যার ফলে কিন্তু অনেক সময় হয়তো বাবা মারা এবং ছাত্র নিজেও সে ভাবছে বুঝি ইটস নট ওয়ার্থ ইট, যে এত টাকা দিয়ে মাসে মাসে খরচ করে পড়বো তারপরে কি হবে। অর্থাৎ খরচটা কিন্তু মানে এটা একটা খুব অদ্ভুত প্যারাডক্স। একদিকে যেমন আমি বিনামূল্যে অনেক কিছু পেয়ে যাচ্ছি, আবার অন্যদিকে টিউশনের জন্য আমাকে অনেক খরচ করতে হচ্ছে। এই দুটো মিলিয়ে একটা খুব জটিল আকার ধারণ করেছে। সুদীপ্ত যেটা বললেন যে ট্যাবের ব্যাপারটা, মানে এ পর্যন্ত যত রকমের গবেষণা যদি দেখি আমি, র্যান্ডামাইজড কন্ট্রোল ট্রায়াল করে টোরে যেসব গবেষণাগুলো হয়ে থাকে, যে কোন কোন জিনিসগুলো আসলে এনরোলমেন্ট বাড়াতে পারে, লার্নিং অ্যাচিভমেন্ট বাড়াতে পারে, এবং এ বিষয়ে আমাদের কিছু জ্ঞানগম্য হয়েছে এইসব গবেষণা থেকে। সেই গবেষণাগুলো একদম আন্তর্জাতিক স্তরে এটা প্রকাশিত গবেষণা প্রবন্ধই বলছে এটা। সেটা হচ্ছে যে ট্যাবের কোনো রকম কোনো পজিটিভ এফেক্ট নেই অন লার্নিং অ্যাচিভমেন্ট। এটা একদম পরীক্ষিত সত্য। সুতরাং যদিও সাইকেল বা মিড ডে মিল সেটার আবার অন্যরকম। অর্থাৎ আমি দুটোকে কিন্তু মিলিয়ে ফেলবো না। আমি মেয়েদের সাইকেল বা মিড ডে মিল সেটাকে আমি বলবো যে এটা পরীক্ষিত সত্য যে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন দেশে, বিভিন্ন ক্ষেত্রে এটা কার্যকরী হয়েছে। কিন্তু ট্যাব কার্যকরী হয়েছে লার্নিং অ্যাচিভমেন্টের ক্ষেত্রে, এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। আমি একদম গবেষণা থেকেই বলে দেবো, কার্তিক মুরলীধরনের এখন গোটা বই আছে এ বিষয়ে, যে কোনটা কাজ করে কোনটা কাজ করে না, এবং সেখান থেকেই বলা যাচ্ছে, এবং এগুলো সমস্ত গবেষণালব্ধ ফল। তো সেখানে যখন আমি ট্যাবের কথাটা ভাবলাম একটা নীতি হিসেবে, একটু যদি গবেষণাটা দেখে নেওয়া যেত যে ট্যাব অ্যাজ এ নীতি, আমি যদি সরাসরি নগদ টাকা দিয়ে দিই, সত্যি তো সরকার চাইলে দিতেই পারে নগদ টাকা, কিন্তু ট্যাবটা দেওয়াটার মধ্যে যে এটা নিয়ে অধ্যাপক সুকান্ত চৌধুরী একটি চমৎকার লেখাও লিখেছিলেন, যে ট্যাব দেওয়াটা যতটা না ওই ট্যাব ঘিরে যে দুর্নীতি সেটা যতটা না সমস্যা, তার থেকে বড় সমস্যা হচ্ছে নীতিটা ভুল। সুতরাং এই নীতি, একটা ভুল নীতি তার উপর আবার দুর্নীতি, এই দুটো মিলিয়ে ট্যাবটাকে কিন্তু কোনোভাবেই নীতি হিসেবে সমর্থন করা যেতে পারে না। কিন্তু সাইকেলের ক্ষেত্রে যেটা আপনি বললেন, যে সাইকেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা তো যেগুলোকে আমরা পেটি দুর্নীতি বলি সেই রকম কিছু কিছু তো হয়েছে, সেটা 10% আমি ধরে নেবো হয়তো হয়েছে। কিন্তু সাইকেলের একটা প্রভাব যে আছে সেটা অন্য জায়গায়ও দেখা গেছে, অন্য রাজ্যেও দেখা গেছে, সেটা হয়েছে। শেষ কথাটা আমি বলি
যে আমাদের শিক্ষার, পশ্চিমবঙ্গের শিক্ষার যে পরিসংখ্যানগুলো যদি বারবার দেখতে থাকি না, মাথা ঘুরে যায়। কারণ হচ্ছে সত্যি কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। অনেক রকমের ব্যাখ্যা আমি এই যে যেগুলো বলছি, এগুলো কিন্তু আমি খুব ভালো করে প্রতিষ্ঠা করতে পারবো না। কিন্তু একটা জিনিস তো হচ্ছে, সেটা হচ্ছে যে আপেক্ষিকভাবে অন্য রাজ্যের তুলনায় তো পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছে। একদম স্কুল শিক্ষার পরিসংখ্যান দিয়েই বলছি। 2017-18 ন্যাশনাল স্যাম্পল সার্ভে থেকেও বলা যায়, বিভিন্ন যে ইউডাইস এর থেকে বলা যায়, অ্যাসার ডেটা থেকে এখন বলা যায়, অর্থাৎ ওই অ্যাসার ডেটার এই জিনিসটা যেটা বললাম যে 9.2% 15-16 বছর বয়সের ছেলেরা স্কুলের বাইরে, আউট অফ স্কুল, এটা সর্বাধিক, সমস্ত রাজ্যের তুলনায় সর্বাধিক। অর্থাৎ পশ্চিমবঙ্গে কেন এগুলো সর্বাধিক হবে? যদি চাকরির বাজার বলি, চাকরির বাজার পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের তুলনায় খুব খারাপ, এটাও প্রমাণ করা মুশকিল আছে। মানে অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাশ করে যে ধরনের কাজকর্ম করে থাকে, সেটা বিহারে খুব বেশি ভাবার কোনো কারণ নেই, ঝাড়খণ্ডে খুব বেশি সেটা ভাবার কোনো কারণ নেই, উত্তরপ্রদেশে খুব বেশি সেটাও ভাবার কোনো কারণ নেই। তাহলে পশ্চিমবঙ্গে বয়েজ ড্রপ আউটটা কেন হাইয়েস্ট হচ্ছে, কেন সব থেকে বেশি হচ্ছে, এইটার কিন্তু সত্যি ব্যাখ্যা নেই। আমরা অনেক রকম ভাবে স্পেকুলেটিভ ব্যাখ্যা দিতে পারি বটে, কিন্তু সত্যি ব্যাখ্যা নেই। কিন্তু শেষ বিচারে আমার মনে হয় যে যেটা অনির্বাণদা বললেন, সেটা হচ্ছে যে উদ্বেগ না থাকাটা ভয়ঙ্কর উদ্বেগের ব্যাপার, এবং এই উদ্বেগটা ওই আর কি রাতের ঘুম চলে যাওয়ার মতো উদ্বেগ, যেটা হয়তো আমরা বারবার সংবাদ মাধ্যমে লিখে থাকি, অনেকবার লিখেছি এগুলো নিয়ে। এবং এই ছেলেদের ড্রপ আউটটা যে একটা বড় সমস্যা, এটা গত 8 বছর ধরে আমি লিখে যাচ্ছি, কিন্তু জানি না এটা কাউকে নাড়ানো যাচ্ছে বলে মনে হয় না। আমি একটু প্রশ্ন জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে এই যে আপনি টিউশনে খরচটা বললেন না, এটা সত্যি খুব বিভ্রান্তিকর। আমিও এটা দেখেছি, আবার ওই আমাদের যেরকম এমপেরিক্যাল স্টাডি থাকে আর কি, যিনি মাসে ধরা যাক 30,000 টাকা রোজগার করেন, 4-5টা বাড়িতে পরিচারিকার কাজ করে, তার কন্যা সন্তান যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে, হয়তো তিনি এতে খুব আনন্দিত, এবার সামনের মাস থেকে টিউশনের খরচটা কমে যাবে। তার আয়ের প্রায় 20% খরচ হতো মেয়ের টিউশনের জন্য। তাতে কি লেখাপড়া শিখেছে, কি উন্নতি হয়েছে, সেগুলো সম্পূর্ণ বাদই দিলে টিউশনের যে ব্যবস্থা, এটাও কিন্তু অচিনবাবু একদম সম্পূর্ণ মানে বাংলার নিজস্ব উদ্ভাবন আর কি, বাংলার নিজস্ব এটা, এবং সেটাও সর্বাধিক, এবং 80% টিউশন নেয় বিভিন্ন স্তরে, মানে ক্লাস 1 থেকে 12 যদি দেখি 80%-এর উপর টিউশন নেয়। কিন্তু আবার আরেকটা পাজল হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে ওই আবার অনির্বাণদার কথায় ফিরে আসি, যে আমাদের এই যে একটা মধ্যবিত্ত মেলু আর কি, যারা এই কথাবার্তা বলে থাকেন বিভিন্ন জায়গায়, যাদের কথাবার্তা আমরা শুনে থাকি, এর মধ্যে বিভ্রান্তির চূড়ান্ত আছে। সেটা হচ্ছে যে আমি সংবাদপত্রেই দেখলাম যে এই হায়ার সেকেন্ডারিতে এটা কমে যাওয়ার কারণ হিসেবে কিছু বিশেষজ্ঞ নাকি বলেছেন যে এরা আসলে অন্য বোর্ডে চলে যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আর থাকছে না। সমস্ত সার্ভে এতকাল প্রতি বছর ধরে দেখাচ্ছে, একদম লেটেস্ট এসআর সার্ভে বলছে 2024 বলছে 90% সরকারি স্কুলে যায়, এবং এটা কোভিড এর সময় বেড়েছে আর খুব কমেনি এটা। সুতরাং 88 থেকে 90, 91 এ বেড়েছিল কোভিড এর সময়, এখনো ওই 90 এর কাছেই আছে, সরকারি স্কুলে যায়। তার মানে হচ্ছে যেটা যে মানে 90%-এর দায়িত্ব কিন্তু সরকারের, এই 90%-এর দায়িত্ব সরকারের। যারা স্কুলের বাইরে আছে তাদের কথা তো ছেড়েই দিলাম, কিন্তু এই যে 90% সরকারি স্কুলে যাচ্ছে, এইটা কিন্তু ভয়ঙ্কর একটা, মানে এখানে কিন্তু কিছু বলার নেই যে তারা ছেড়ে দিচ্ছে আমরা কি করব, তারা ছেড়ে দিচ্ছে না, তারা ছেড়ে দিচ্ছে নানান কারণে। ছেড়ে দিতে হয়তো চায় না, কারণ নইলে বাবা মারা কেন টিউশনের পেছনে খরচ করবে? যদি ছেড়েই দিতে চাইবে, তাহলে বাবা মারা টিউশনের পেছনে খরচটা করছেন কেন? তাই না? তো এই প্রশ্নও তো উঠতে পারে যে তাহলে দেখা যাচ্ছে যেটা, একদিকে সরকারি স্কুলে আমি এনরোলড আছি এবং আমি প্রাইভেট টিউশনের কাছে যাচ্ছি, চাইল্ড টিউটরের কাছে। হায়ার সেকেন্ডারিতে আরেকটা বড় বিভাজন হয়ে যায়।
সেটা হচ্ছে যে হায়ার সেকেন্ডারি বিজ্ঞান পড়া। বিজ্ঞান পশ্চিমবঙ্গে সব থেকে কম ছাত্রছাত্রী হায়ার সেকেন্ডারিতে বিজ্ঞান পড়ে, এবং এটাও একটা খুব চিন্তার বিষয়। এবং আমি খোঁজ নিয়ে দেখেছি, আমার ছাত্রই সেটা নিয়ে কাজ করেছিল, যে বিজ্ঞান পড়তে কত খরচ। প্রথমত বিজ্ঞানে তো কাছাকাছি স্কুলে বিজ্ঞান থাকবেই, তার কোনো গ্যারান্টি নেই। বেশিরভাগ ক্ষেত্রেই গ্রামাঞ্চলে অনেক স্কুলে বিজ্ঞান নেই, কিন্তু হিউম্যানিটিজ আছে। এবারে বিজ্ঞান পড়তে গেলে গড়ে মাসে ৩,০০০ টাকা টিউশন দিতে হয়, আর হিউম্যানিটিজ পড়তে গেলে ৬০০ টাকা দিতে হয়। একদম সমীক্ষা থেকে পেয়েছি এটা। তো সুতরাং এখানে একটা পার্থক্য পরিষ্কার বোঝা যাচ্ছে, যে তাহলে বিজ্ঞান না পড়ে আমি তাহলে হিউম্যানিটিজ পড়লে আমার টাকাটা অনেকটা বাঁচবে। এবং বিজ্ঞান পড়েও যে সে আদৌ পাস করবে কি করবে না জানি না, কিন্তু মাসে মাসে ৩,০০০ টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই। সুতরাং এই সব মিলিয়ে এবারে হিউম্যানিটিজ যে কম্বিনেশন নিয়ে যেভাবে পড়ছে, তাতে হয়তো সম্ভবত তার কোনো আগ্রহও নেই, এবং সেই আগ্রহ না থাকাটা অ্যাকুমুলেটেড হচ্ছে, জমতে জমতে একসময় গিয়ে হায়ার সেকেন্ডারি পরীক্ষা যখন এসে যাচ্ছে, তখন সে আর পরীক্ষাতেও বসছে না। সুতরাং এই যে গোটা ব্যাপারটা, আমি জানি না এই চক্র থেকে কিভাবে বেরোনো যাবে।